সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ চলছে। বিভিন্ন সংস্থার প্রধান এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যারা যুক্ত তারা ব্রিফ করছেন, সরাসরি দেখছি সেখানে কি বলছেন তারা। এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি। এটা এখনো চলমান আছে। বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেফতার করার জন্য। সীমান্তে মানব পাচারের ঘটনা যেটা ঘটে, এটা কিন্তু আমরা নিয়মিতভাবে যারা পাচারের সাথে জড়িত থাকে তাদেরকে আটক করি, পুলিশের কাছে আমরা তাদেরকে দিয়ে থাকি এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়। আপনাদেরকে যা সেটুকু একটু বলতে চাই, সীমান্তর অতি নিকটে যারা অবস্থান করে বা একদম কাছাকাছি যারা অবস্থান করে তাদের অধিকাংশই চোরাচালানের সাথে কম বেশি জড়িত থাকে, এবং এই চোরাচালানের সাথে আবার যারা জড়িত থাকে তাদের অধিকাংশই আবার যখনই সুযোগ পায় মানব পাচারের সাথেও জড়িত থাকে। সো স্পেসিফিক যখন আমরা কোনো তথ্য না পাই তখন কাউকে ধরাটা আমাদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা যখন পুলিশের মাধ্যমে যখন 13 তারিখে যখন আমরা নিশ্চিত হলাম যে এদিকে আসছি এবং ফিলিপ নামে একটা লোক জড়িত আছে, তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি। বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরো যে সহযোগী আছে, বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিন এবং দিক্কি রংদি, এই আরো দুইজন সহযোগী, তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে ফিলিপ তো আছেই। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এই কার্যক্রমটাকে সাফল্যজনক করার জন্য আমি আপনার সাংবাদিক ভাই যারা আছেন, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের মাধ্যমেও, কারণ আপনাদের কাছে অনেক সংবাদ আসছে, আমাদের সাথেও যদি সেটা শেয়ার করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারব বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আপনাকে প্রশ্ন করবো এখন। আমরা আরেকটা ইস্যু ময়মনসিং এর, আচ্ছা ঠিক আছে। একটা বিষয় হলো যে এই যে যখন নাকি এই যে ওসমান হাদির যখন শুট হয় তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্রিফ করে বলেছেন যে ভারতে সে চলে গেছে এবং ভারত থেকে তাকে ফেরতের জন্য ভারতীয় সরকারকে আবেদন জানিয়েছে বা অনুরোধ করেছে। তৎপরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফ করা হয়েছে এবং বিবৃতি দেওয়া হয়েছে। সে বলেছে যে এটা এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। আমার প্রশ্ন হলো যে সেই কিলার ফয়সাল সে যে ভারতে চলে গেছে, এটা আপনারা কিভাবে কনফার্ম হলেন বা পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে, সরকার কিভাবে কনফার্ম হলেন? আপনি যেটা বলছেন যে আপনারা অনির্দিষ্ট সূত্র ধরে ফিলিপকে আটক করেছেন। না, আটক করার চেষ্টা করেছি, আমরা ধরতে পারিনি। চেষ্টা করতেছি। এখন পর্যন্ত যে আমরা গণমাধ্যম খবর পেয়েছি যে মানব পাচারকারী কয়েকজনকে মনে হয় আপনারা আটক করেছিলেন, এমন একটা তথ্য এসেছে। তাদের কাছে কি তথ্য পেয়েছেন? আসলে কি সে এটা পুলিশ তদন্ত করছে। আমাদের কাজটা তো আসলে আটক করে এরপরে তদন্তের কাজে আমাদেরকে পুলিশের কাছে দিতে হবে। ফয়সাল কি আসলে দেশে আছে নাকি চলে গেছে, এই বিষয়ে আপনারা আপনাদের বক্তব্য আর সবশেষ অবস্থানটা কোথায়? শেষেরটাই বলি, শেষ অবস্থানটা কোথায় এটা জানলে তো আমরা আপনাদের সামনে আরো হয়তো এই ব্রিফিং এরই হয়তো এইভাবে দরকার হতো না। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এইভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কিনা থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের চলমান। আমার একটা ছোট্ট প্রশ্ন ডিবি প্রধানকে, যে জেল থেকে যেভাবে হোক বের হয়েছে ফয়সাল, বের হওয়ার পর সে ছাত্রলীগের একটা থানার সভাপতি।
কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? না, স্যার যেটা বললেন এটাই আমি রিপিট করতেছি, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন, এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসছে। তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে বললেন? এটা স্যারের আচ্ছা, এই বিষয়ে আমি যেটা জানতে চাচ্ছি, আমার কারণটা কি? এই হত্যাকাণ্ডের মানে মেইন কারণে এই হত্যাকাণ্ড হয়েছে, আপনারা কি পেলেন? যতগুলা মোটিভটা কি ছিল? এখনো মোটিভ কি এটা তো আপনি জানেন যে কি জানতে পারলেন যে হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্যটা কি ছিল? প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক ইয়ে থেকে হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি, কাজে ওইভাবে জানা আছে। এখন ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটাই আমরা তদন্তে আমি যেটা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে কিন্তু বড় ধরনের তাণ্ডব দেখেছি গত কিছুদিন ধরে। তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে না, যে এখনো আপনারা খুঁজছেন সবকিছু? না, সিরিয়াসলি নিয়ে এই ঘটনা সংক্রান্তে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ঘটনা ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে, এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভব যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি, এবং ঘটনার শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম। কাজে আপনি যেটা বলতেছেন যে এটা সরকার গুরুত্ব দেয়নি, এই কথাটা মনে হয় আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা আমি থেমে গেলাম, ছবিটা আপলোড করেছিল, সেই বলা হয়েছিল সে ভারত থেকে ছবিটা আপলোড করেছে। এই ছবিটাকে আপনারা ফরেনসিক করেছেন কিনা? আমরা এটাও মাথায় নিচ্ছি। আমরা না, এখন এটা তো বলা যায় এটা তদন্তাধীন বিষয়। এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে শুরু, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় ইয়ে হয়ে আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি, আমরা সবগুলো ইয়ে খুঁজতেছি, সবগুলো যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখছি। আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সভাপতি এবং আরেকজন হচ্ছে আহ্বায়ক হচ্ছে কবির, যাকে আপনারা অ্যারেস্ট করেছেন, সে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি থানা। এরা জেল থেকে বের হওয়ার পর এরা কিভাবে এই ঢাকার মধ্যে এই অকারেন্সটা করলো এবং তারা কিভাবে ফ্রিলি চলাফেরা করতো? আমি শহীদ ভাই, আমি এর সাথে একটু ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের আদি মারা গেছেন, আপনাদেরকে জানাবাসী সবাই। আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে হাদির পাশে খুনির সবসময় বসেছিল। আপনারা কি এটা ফাইন্ড আউট করেছেন যে হাদির পাশে সেই খুনিটা কিভাবে, কার মাধ্যমে আসছে, কার মাধ্যমে যোগাযোগ করেছি, তার পাশে বসার সুযোগটা পেয়েছে, মাস্টার, এই জিনিসটা আপনারা পেয়েছেন কিনা? এটা তো একটা বড় তদন্তাধীন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো, এরকম একজন ক্যান্ডিডেট, উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা, তার এখানে কিভাবে আসলো, এটা আমরা তদন্ত করতেছি। দিনের মধ্যে এই মামলাটা মোটামুটি আপনারা কনক্লুশনে আসতে পারবেন বলে মনে করতেছেন? এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতেছি। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে 10 দিন হয়ে গেছে হাদির যিনি মূল খুনি বলা হচ্ছে এখন, তার অবস্থানে আপনারা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেননি। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? সফলতা ব্যর্থতা ওভারঅল এটা আপনারা বলতে পারবেন ব্যর্থতা আছে কিনা। আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে, সাথে সাথে র্যাব আছে। এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় টেক্স টাইম। তো এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে। আমরা আমাদের রাজনৈতিক হত্যাকাণ্ড, কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে আপনারা এমন কোন প্রুফ পেয়েছেন?
এইটা আমরা আমাদের তদন্ত সংস্থা ডিবি তারা ইয়ে করেছে। আমরা এখনো এরকম কোনো ক্লিয়ার কোনো ইয়েতে আসতে পারিনি। এই বিষয়গুলো আমরা পুরা তদন্তটা কনক্লুড করলেই তখন আপনাদেরকে বলতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান যে কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যানের নাম বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে তিনি মাস্টার মাইন্ড, আপনার এরকম কিছু পেয়েছেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজনকে প্রথম মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেফতার করা হয়ে গেছিল, তাকে পরে জানা গেল যে তার নাম্বার প্লেটটি ভুয়া, তো তার ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত হচ্ছে? এতে যেটা হয়েছে যে ওরা তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা, সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে, করে একটা ভুয়া মোটরসাইকেল নাম দিয়েছে। আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই ইয়ে করে, তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটরসাইকেলের মালিকটা দেখলাম, আসলে তো এটা ভুয়া একটা মোটর নাম্বার। ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোকের, সেই ভদ্রলোক মোটরসাইকেল কিনে 8 মাস আগে বিক্রি করে দিয়েছে। কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন মামলা দায়ের হয়নি। এটা ইয়ে করার জন্য আমরা তাকে কি করলাম, তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে, বিআরটিএ যাচাই করতে হবে, আমাদেরকে মোটরসাইকেল দোকানে যেতে হবে, এই জন্য তাকে আমরা 50